নাইলার ধস্তাধস্তি বুঝতে পেরে ডেমন থেমে গেলেন এবং আচমকা তাকে ছেড়ে দিলেন। রাগে কাঁপছিল নাইলা, একদিকে তাকে আঘাত করার তীব্র ইচ্ছা, অন্যদিকে তিনি যে তার প্রাণ বাঁচিয়েছেন সেই স্মৃতি, এই দুইয়ের মাঝে সে পিষ্ট হচ্ছিল। সে জোরে নিজের ঠোঁট কামড়ে ধরল এবং চুপ করে রইল, যদিও ভেতরে সে ভীষণভাবে আহত হয়েছিল। তিনি তাকে কি ভাবেন? তিনি জানেন যে সে ক্লার্কের স্ত্রী, তার নিজের ভাতিজার বউ, তারপরেও তিনি এমন কিছু করার সাহস পেলেন কি করে? নাইলা যত ভাবছিল, নিজেকে তত বেশি লাঞ্ছিত মনে হচ্ছিল এবং তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সামনার পরিবারের পুরুষগুলো সবকটাই জঘন্য। অন্ধকারের মাঝে নাইলার কান্নার শব্দ শুনে ডেমনের দৃষ্টি আরও শীতল হয়ে উঠল, তার পুরো শরীর থেকে যেন এক ধরনের হিম শীতল আভা ছড়িয়ে পড়ছিল। তিনি জিজ্ঞেস করলেন, আগে তুমি ক্লার্কের থেকে এত দূরে ছিলে, এমনকি ডিভোর্স পর্যন্ত চেয়েছিলে, কিন্তু এখন এমনভাবে তার সাথে ডিনার করছো যেন কিছুই হয়নি। ডেমনের এই অভিযোগী সুর নাইলাকে বিচলিত করল। যদিও তিনি আগে তাকে বাঁচিয়েছেন, কিন্তু এইমাত্র তিনি যা করেছেন এবং এখন যে প্রশ্নটি করছেন, তা গ্রহণযোগ্যতার সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। সে একটা গভীর শ্বাস নিল, চোখের জল মুছে শীতল স্বরে বলল, ডেমন আঙ্কেল, স্বামী স্ত্রীর একসাথে ডিনার করাটা স্বাভাবিক। কিন্তু একজন মুরব্বী হিসেবে আপনি এইমাত্র যা করলেন, তা সম্পূর্ণ নীতি বিরুদ্ধ। ডেমনের কণ্ঠস্বর ছিল বরফ শীতল। নীতি বিরুদ্ধ? তুমিই কি আগে আমাকে প্রলুব্ধ করনি? নাইলা সহজাতভাবেই প্রতিবাদ করে উঠল, আমি কখন? হঠাৎ সে থেমে গেল, তার সেই রাতের কথা মনে পড়ে গেল যখন সে ক্লার্কের পরকীয়া ধরে ফেলার পর ভুল করে অন্য রুমে ঢুকে পড়েছিল। তার নীরবতা দেখে ডেমন জিজ্ঞেস করলেন, কি হল, মুখে কথা সরছে না কেন? সে বলল, হোটেলের সেই রাতের কথা আমি আগেই ব্যাখ্যা করেছি, ওটা একটা দুর্ঘটনা ছিল। আপনি যদি আমাকে বিশ্বাস না করেন, তবে আমার আর কিছু করার নেই। তিনি মন্তব্য করলেন, সেটা দুর্ঘটনা হোক বা না হোক, ঘটনাটি তো ঘটেছে। নাইলার অভিব্যক্তি শক্ত হয়ে গেল। তিনি কি সব দোষ তার ওপর চাপানোর চেষ্টা করছেন? সে পাল্টা জবাব দিল, যতক্ষণ পর্যন্ত শেষ পর্যন্ত কিছু ঘটেনি, ততক্ষণ সেটার কোনো মূল্য নেই। তিনি জিজ্ঞেস করলেন, তার মানে আমি তোমার সাথে যা খুশি করতে পারি যতক্ষণ না আমি চূড়ান্ত পর্যায়ে যাচ্ছি। আর তুমি এমন ভাব করবে যেন কিছুই হয়নি? এটা একটা ভুল ব্যাখ্যা। আমি সেই রাতের কথা বুঝিয়ে বলেছি। বিশ্বাস করুন আর নাই করুন, আমি আপনার সাহায্যের জন্য কৃতজ্ঞ। তবুও, তার মানে এই নয় যে আপনি আমার সাথে যা খুশি করার অধিকার পেয়ে গেছেন। কথাটা বলে নাইলা ডেমনকে পাশ কাটিয়ে দরজার দিকে যাওয়ার চেষ্টা করল, কিন্তু হ্যান্ডেলে হাত দেওয়া মাত্রই তাকে পেছনে থেকে হ্যাচকা টানে ফিরিয়ে আনা হল। ডেমনের কণ্ঠস্বর রাগে ফেটে পড়ছিল। ওই রক্ষিতা ক্লার্কের সন্তানের মা হতে চলেছে। শীঘ্রই সে জন্ম দেবে। তুমি কি অন্য এক নারীর গর্ভে তার সন্তান এবং সেই নারীর সাথে তাকে ভাগ করে নেওয়াটা সহ্য করতে পারবে? নাইলা একটা দীর্ঘশ্বাস ফেলল এবং তার হাত ছেঁটে সরিয়ে দিয়ে শীতল কণ্ঠে বলল, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনাকে এই নিয়ে মাথা ঘামাতে হবে না। তিনি জিজ্ঞেস করলেন, তাহলে তুমি তাকে এতটাই ভালোবাসো যে সে বিশ্বাসঘাতকতা করার পরেও তাকে ক্ষমা করতে রাজি? হ্যাঁ, নাইলার কণ্ঠে দৃঢ়তা ছিল। হ্যারিস ফার্মাসিউটিক্যালসের দুর্ঘটনার সত্যতা উন্মোচন করতে হলে তাকে ক্লার্কের কাছাকাছি থাকতেই হবে। তাছাড়া ডেমনের সাথে তার সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। তিনি তাকে অনেকবার সাহায্য করেছেন এবং এবার তার প্রাণ বাঁচিয়েছেন, সে আবেগাপ্লুত হয়নি বললে ভুল বলা হবে। তার মতো একজন দক্ষ এবং সাহায্যকারী পুরুষের প্রতি যে কোনো নারী দুর্বল হবে। কিন্তু সেটা কেবল এক মুহূর্তের ভালো লাগা ছাড়া আর কিছুই হতে পারে না। একবার সামনার পরিবারে ফিরে গেলে সে এই অনুভূতিগুলোকে নিজের ভেতরে গভীরভাবে কবর দিয়ে দেবে, যা আর কখনো সামনে আসবে না। ডেমনের সাথে তার সম্পর্ক চলা সম্ভব নয় এবং চলবেও না। তার কথাগুলো প্রতিধ্বনিত হওয়ার পর ঘরটিতে এক দমবন্ধ করা নীরবতা নেমে এল। কয়েক সেকেন্ড পার হওয়ার পর, যা মনে হচ্ছিল অনন্তকাল, ডেমনের হিম শীতল কণ্ঠস্বর নীরবতা ভাঙল। বেরিয়ে যাও। তার স্বরে একরাশ ঘৃণা ছিল, যা নাইলাকে কাঁপিয়ে দিল। সে দ্রুত দরজা খুলে সেখান থেকে পালিয়ে বাঁচল। নাইলা ওয়াশরুমে ফিরে গিয়ে মুখে ঠান্ডা জলের ঝাপটা দিল। আয়নায় নিজের লাল হয়ে যাওয়া চোখের দিকে তাকিয়ে সে এক তিক্ত হাসি না হেসে পারল না। ডেমন নিশ্চয়ই এখন তাকে ঘৃণা করছেন। তিনি সম্ভবত আগের মতোই তার প্রতি শীতল হয়ে যাবেন। হয়তো এটাই সবথেকে ভালো,
তাদের মধ্যে কোনো যোগাযোগ না থাকাই শ্রেয়। শান্ত হয়ে চোখের স্বাভাবিক অবস্থা ফিরে আসার পর সে ওয়াশরুম থেকে বেরিয়ে এল। নাইলা যখন টেবিলে ফিরে এল, ক্লার্কের দৃষ্টি সাথে সাথে তার ফোলা ঠোঁটের ওপর পড়ল। নাইলা, তোমার ঠোঁটে কি হয়েছে? ক্লার্কের চেহারা অন্ধকার হয়ে গেল এবং তার কণ্ঠস্বর ছিল বরফ শীতল। নাইলাকে দেখে মনে হচ্ছিল যেন সে এইমাত্র কোনো ঘনিষ্ঠতা সেরে এসেছে। ড্যামন এই রেস্টুরেন্টে থাকায় ক্লার্ক সন্দেহ না করে পারল না। নাইলা নিজের স্থিরতা বজায় রাখল। সে বলল, আয়নায় দেখলাম আমার লিপস্টিক লেপটে গেছে, তাই আমি ওটা মুছে ফেলেছি। মুছতে গিয়ে হয়তো একটু বেশি জোরে ঘষা লেগেছে, তাই ঠোঁট ফুলে গেছে। সত্যি? ক্লার্ক তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল, তার চোখে মুখে ছিল গভীর সন্দেহ। নাইলা ভ্রু কুঁচকাল, তার অভিব্যক্তিও শীতল হয়ে গেল। এভাবে জেরা করছো কেন? তুমি আমাকে বিশ্বাস নাই করতে পারো, কিন্তু এমনভাবে কথা বলো না যেন কোনো অপরাধীকে জেরা করছ। নাইলাকে বিচলিত না হয়ে, বরং উল্টো প্রতিবাদ করতে দেখে, ক্লার্ক তার সন্দেহ দূরে সরিয়ে রাখল। নাইলা, আমি দুঃখিত। আমি আসলে তোমার জন্য চিন্তিত ছিলাম, তাই হয়তো আমার গলার সুরটা রুক্ষ শুনিয়েছে। নাইলা একটি শীতল হাসি দিল। এটা চিন্তা নয়, বরং জেরা করা। এই বলে সে তার ব্যাগ নিয়ে চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াল। রেস্টুরেন্টের প্রবেশদ্বারে পৌঁছানো মাত্রই ক্লার্ক তার পেছনে দৌড়ে এল। নাইলা, আমি দুঃখিত। আমার ভুল হয়েছে। দয়া করে এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। নাইলা কোনো কথা বলল না এবং শীতলতা বজায় রাখল, কিন্তু সে হাঁটা থামাল। তুমি তো জানো আমার কাকা কেমন। তিনি কি করতে পারেন তা নিয়ে আমি চিন্তিত। তিনি যখন ক্ষেপে যান, তখন কেউ তাকে থামাতে পারে না, ক্লার্ক বলল। নাইলা মাথা নিচু করল, তার মন অবগায় ভরে উঠল। ক্লার্ক কি নিজে মেজাজ হারালে একই রকম আচরণ করে না? সে দৃঢ়ভাবে বলল, আমি তার থেকে দূরে থাকব, কিন্তু তুমি যদি অকারণে আমাকে এভাবে দোষারোপ করো, তবে আমি তা সহ্য করব না। নাইলাকে কিছুটা নরম হতে দেখে ক্লার্ক অবশেষে আশ্বস্ত হল এবং দ্রুত প্রতিশ্রুতি দিল, আমি আর কখনো এমনটা করব না। নাইলা যেহেতু মাত্রই ফিরে আসতে রাজি হয়েছে, ক্লার্ক চাইছিল না যে কোনো কিছু তাদের সম্পর্ক নষ্ট করুক। তারা যখন কথা বলছিল, একদল স্যুট পরা মানুষ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এল। তাদের নেতৃত্বে ছিলেন ড্যামন, তার মুখ ছিল গম্ভীর এবং তার চারপাশ থেকে এক বিপজ্জনক আভা ঠিকরে বেরোচ্ছিল। ক্লার্ক ভ্রু কুঁচকে নাইলার সামনে দাঁড়াতে চাইল, কিন্তু ড্যামন তাদের দিকে একবার তাকিয়েও দেখলেন না। তিনি তার গাড়িতে উঠে চলে গেলেন। ক্লার্কের কপালে ভাঁজ পড়ল, তার মনে হল ড্যামনের মেজাজ আজ ভালো নেই। সে ব্যাপারটি এড়িয়ে গেল এই ভেবে যে হয়তো কোনো ব্যবসায়িক চুক্তি ভেস্তে গেছে। নাইলা, চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিই। নাইলার অভিব্যক্তি ছিল উদাসীন, কিন্তু তার হাত দুটি পাশে শক্ত হয়ে মুষ্টিবদ্ধ ছিল। নাইলাকে তার অ্যাপার্টমেন্টের নিচে নামিয়ে দেওয়ার পর ক্লার্কের মধ্যে এক অনিচ্ছা দেখা গেল। নাইলা, আমি তোমাকে যেতে দিতে চাইছি না। আজ রাতেই কেন ফিরে আসছো না? আমি কাল পরিচারিকাকে পাঠিয়ে তোমার সব জিনিসপত্র প্যাক করিয়ে নেব। তার ব্যগ্রতা দেখে নাইলা ভ্রু কুঁচকাল। না, আমি পছন্দ করি না যে অন্য কেউ আমার জিনিসপত্র ধরুক। ক্লার্ক তার স্বভাব জানত, তাই সে মেনে নিল। ঠিক আছে তবে, শোনো, আমি ফিরে আসতে রাজি হয়েছি ঠিকই, কিন্তু আমরা আলাদা ঘরে শোব। যখন তুমি ওই রক্ষিতার সাথে সব ঝামেলা চুকিয়ে ফেলবে, তখন আমি শোবার ঘরে ফেরার কথা ভাবব। তার আগে আমার অনুমতি ছাড়া তুমি আমার সাথে ঘনিষ্ঠ হতে পারবে না, নাইলা দাবি জানাল। নাইলার কথা শেষ হওয়া মাত্রই ক্লার্ক তাতে রাজি হয়ে গেল। তার প্রধান লক্ষ্য ছিল নাইলাকে নিজের পাশে ফিরিয়ে আনা। অন্য সব কিছু পরে দেখা যাবে। নাইলা, তুমি চিন্তা করো না। আমি কথা দিচ্ছি, আমি আমার সীমা অতিক্রম করব না। আমি শপথ করছি। নাইলা তার কাছ থেকে এমন শূন্য প্রতিশ্রুতি আগেও অনেকবার শুনেছে, তাই সে এগুলোকে গুরুত্ব দিল না। তবে সে যেহেতু ফিরে যাচ্ছে, তাই নিজেকে রক্ষা করার ব্যাপারে সে বদ্ধপরিকর ছিল। ক্লার্ক যদি তার ওপর জোর করার চেষ্টা করে, তবে সে তাকে ছাড় দেবে না। সে বলল, ঠিক আছে, আমি এখন ওপরে যাচ্ছি, সাবধানে গাড়ি চালিয়ে যেও। পরের দুদিন নাইলা বাড়িতে বিশ্রাম নিল এবং নিজের জিনিসপত্র গুছিয়ে ফেলল। যেদিন তার ফিরে যাওয়ার কথা, সেদিন হঠাৎ ভ্যালারি তাকে দেখতে এল। নাইলাকে অক্ষত দেখে ভ্যালারি স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবে তার চেহারায় শীঘ্রই দুশ্চিন্তার ছাপ ফুটে উঠল। নাইলা, তোমার অপহরণের কথা তুমি আমাকে কেন বলনি?
ভ্যালেরির অসন্তুষ্ট চাহনি দেখে নাইলা বুঝিয়ে বলল, আমি ভেবেছিলাম তুমি নিজে একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ, তাই তোমাকে আর বাড়তি মানসিক চাপে ফেলতে চাইনি। যেহেতু আমি এখন ঠিক আছি, তাই আর জানানো হয়নি। ভ্যালেরি তার দিকে রাগী চোখে তাকাল। তুমি এমন একটা ব্যাপার আমার কাছে গোপন করলে কিভাবে? পুলিশ স্টেশনে চেনা কেউ না থাকলে আমি হয়তো এখনও অন্ধকারে থাকতাম। আমি দুঃখিত, আমার তোমাকে জানানো উচিত ছিল। কথা দিচ্ছি, ভবিষ্যতে এমন কিছু আর কখনো লুকাব না। ভ্যালেরি জিজ্ঞেস করল, আবারও কি এমন কিছু ঘটার সম্ভাবনা আছে? নাইলা পরিষ্কার করে বলল, না, আমি বলতে চাইছি ভবিষ্যতে বড় কোনো সমস্যা হলে আমি সাথে সাথে তোমাকে জানাব। নাইলার আন্তরিক ভঙ্গি দেখে ভ্যালেরি অনিচ্ছা সত্ত্বেও শান্ত হল। সেটাই ভালো, কিন্তু তুমি কি সত্যিই ঠিক আছো? হ্যাঁ, শুধু ছোটখাটো কিছু আঘাত, গুরুতর কিছু নয়। সেটা ভালো। তখনই ভ্যালেরির নজর ড্রয়িং রুমে রাখা গোছানো ব্যাগ আর বক্সগুলোর দিকে গেল এবং সে ভ্রু কুঁচকাল। তুমি কি চলে যাচ্ছ? হ্যাঁ, নাইলা মাথা নাড়ল এবং ভিলাতে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা ভ্যালেরিকে জানাল। ভ্যালেরির চেহারা অত্যন্ত গম্ভীর হয়ে গেল। নাইলা, তুমি কি পাগল হয়ে গেছ? ক্লার্ক বিশ্বাসঘাতকতা করেছে, অন্য এক নারীকে গর্ভবতী করেছে, আর তুমি এখনও সেখানে ফিরে যেতে চাও? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ভ্যালেরির এই অবিশ্বাস নাইলা বুঝতে পারছিল। 10 দিন আগেও যদি কেউ তাকে বলতো যে সে ক্লার্কের ভিলাতে ফিরে যাবে, তবে সে নিজেও তাকে পাগল ভাবত। নাইলা বলল, ভ্যালেরি, আমার ফিরে যাওয়ার এমন কিছু কারণ আছে যা আমি এই মুহূর্তে তোমাকে বলতে পারছি না। হ্যারিস ফার্মাসিউটিক্যালসের ঘটনার সাথে অনেক মানুষ জড়িত। এটা নিয়ে তদন্ত করতে গেলে অনেক স্বার্থে আঘাত লাগতে পারে এবং অপ্রত্যাশিত বিপদ আসতে পারে, তাই যত কম মানুষ জানবে ততই মঙ্গল। ভ্যালেরি জিজ্ঞেস করল, এমন কি কারণ থাকতে পারে যার জন্য তুমি ওই জানোয়ারটার কাছে ফিরে যাবে? আমাকে বলো না যে তোমার মনে এখনও ওর জন্য অনুভূতি রয়ে গেছে। নাইলা অস্বীকার করতে যাচ্ছিল, ঠিক তখনই দরজার কাছে একটি ধূসর জ্যাকেটের আভাস তার চোখে পড়ল। তার মুখ থেকে বের হতে যাওয়া কথাগুলো সাথে সাথে মোড় নিল। আসলে, তার জন্য এখনও আমার কিছুটা টান রয়ে গেছে। আমার ফিরে যাওয়াটা কিছু শর্তসাপেক্ষ, যদি সে ওই রক্ষিতার সাথে সব সম্পর্ক ছিন্ন করতে রাজি হয়, তবে আমি। যথেষ্ট হয়েছে। ভ্যালেরি কঠোরভাবে তাকে থামিয়ে দিল। আমি ভেবেছিলাম সম্পর্কের ব্যাপারে তুমি যথেষ্ট পরিপক্ক। কিন্তু আমি ভুল ছিলাম। তুমি যদি ফিরে গিয়ে কষ্টই পেতে চাও, তবে আমি তোমাকে থামাতে পারব না। কিন্তু একটা কথা বলে রাখি, ওই জানোয়ারটা কোনোদিন পাল্টাবে না। মিস উইয়ার, আপনি কি আমার কথা বলছেন? দরজার ওপাশ থেকে ক্লার্কের শীতল কণ্ঠস্বর ভেসে এল। তার চোখে ছিল ভ্যালেরির প্রতি তীব্র ঘৃণা। ভ্যালেরি ব্যঙ্গ করে বলল, তুমি যে এতটা আত্মসচেতন তা আশা করিনি। হ্যাঁ, আমি তোমার কথাই বলছি, তুমি একটা নর্দমার কীট। ক্লার্কের চেহারা অন্ধকার হয়ে গেল এবং তার ভেতর থেকে এক হিংস্র ভাব ফুটে উঠল। নাইলা নিস্পৃহভাবে তার দিকে তাকিয়ে বলল, যেহেতু তুমি চলেই এসেছ, তাহলে আমার এই জিনিসগুলো নিচে নামাতে সাহায্য করো। নাইলার ক্লার্কের প্রতি সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি দেখে, যেখানে আগের সেই শীতলতা আর দূরত্বের লেশমাত্র নেই, ভ্যালেরির চোখ হতাশায় জ্বলে উঠল। সে বলল, নাইলা, আমি আশা করি আজ তুমি যে সিদ্ধান্ত নিলে তার জন্য তোমাকে পরে অনুশোচনা করতে হবে না। এই বলেই ভ্যালেরি ঘুরে হনহন করে হেঁটে চলে গেল। তার মনে হচ্ছিল আর এক মুহূর্ত এখানে থাকলে সে নিজের মেজাজ হারিয়ে ফেলবে। আগে যখন নাইলা বাড়ি ছেড়েছিল তখন সে ঠিকই ছিল, কিন্তু 1 মাসেরও কম সময়ে সে কিভাবে আবার ক্লার্কের ওপর এমন মোহাবিষ্ট হয়ে পড়ল? গাড়িতে বসে রাগে ফুঁসছিল ভ্যালেরি। স্টার্ট দেওয়ার ঠিক আগ মুহূর্তে তার মাথায় একটা খটকা লাগল। সে যখন নাইলাকে জিজ্ঞেস করেছিল যে ক্লার্কের প্রতি তার এখনও কোনো টান আছে কি না, তখন নাইলা ইতস্তত করেছিল। তাছাড়া, ক্লার্কের দিকে নাইলার চাহনিতে আগের মতো ভালোবাসা বা উষ্ণতা কিছুই ছিল না, বরং সেটা ছিল অনেকটা উদাসীন। তবে কি নাইলা বাধ্য হয়ে কোনো কারণে ফিরে যাচ্ছে? ভ্যালেরি ঠিক করল খুব শীঘ্রই সে নাইলার সাথে আবারও কথা বলবে। ভ্যালেরি চলে যাওয়ার পর ক্লার্ক বলল, ভ্যালেরি সব সময় আমার নামে আজেবাজে কথা বলে আমাদের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করে। ভবিষ্যতে ওর সাথে তোমার মেলামেশা কমিয়ে দেওয়া উচিত। নাইলা ভ্রু কুঁচকি শীতল স্বরে উত্তর দিল, ও আমার বন্ধু। ও ভালো না খারাপ সেটা তোমার চিন্তার বিষয় নয়। তাছাড়া, ও কি খুব ভুল বলেছে? নাইলা ভ্যালেরির পক্ষ নেওয়ায় ক্লার্কের চোখে রাগের ঝিলিক দেখা দিল।
তার কাছে কি একজন বন্ধুর গুরুত্ব তার স্বামীর চেয়েও বেশি? কিন্তু নিজের দোষের কথা ভেবে সে খুব একটা জোরালো প্রতিবাদ করতে পারল না। নাইলা আবার প্যাকিংয়ে মন দিল এবং তার সাথে কথা বলার কোনো আগ্রহ দেখাল না। ক্লার্ক কিছুটা ইতস্তত করে তার পাশে গিয়ে দাঁড়াল। সে বলল, নাইলা, আমি দুঃখিত। আগে আমি একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। তোমার বন্ধুর সম্পর্কে আমার ওভাবে বলা ঠিক হয়নি। নাইলার আগের সেই কঠোর ভাব কিছুটা নরম হল। সে মাথা নেড়ে বলল, হ্যাঁ, ভ্যালেরি আমার সবথেকে প্রিয় বন্ধু। আমি আশা করি তুমি তাকে সম্মান করবে। আজকের ঘটনার পর ভ্যালেরির প্রতি ক্লার্কের ঘৃণা মনে গেঁথে গিয়েছিল। তবে সে জানত এই মুহূর্তে এই নিয়ে নাইলার সাথে তর্ক করা বুদ্ধিমানের কাজ হবে না। সে ঠিক করল নাইলা তাকে পুরোপুরি ক্ষমা করে দিলে পরে এই বিষয়টি নিয়ে ভাববে। ঠিক আছে, গিন্নি যা বলবে তাই হবে। নাইলা শান্ত দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে রইল। ক্লার্ক মনে করিয়ে দিল, ওহ ভালো কথা, আমাদের একটু দ্রুত হাত চালাতে হবে। ঠাকুরদা আর ঠাকুমা আজ রাতে আমাদের ডিনারে নেমন্তন্ন করেছেন। নাইলা কিছুটা অবাক হল। সামনার পরিবারের মুরব্বীরা সাধারণত শান্ত জীবনযাপন করেন এবং মাসিক পারিবারিক ডিনার ছাড়া অন্য সময়ে খুব একটা ছোটদের ডাকেন না। সে জিজ্ঞেস করল, হঠাৎ এই আমন্ত্রণ কেন? ক্লার্ক হাসল। ঠাকুমা ডেমন আঙ্কেলের জন্য একজন পাত্রী পছন্দ করেছেন, তার সাথেই পরিচয় করিয়ে দিতে চান। মেয়েটি একা আসতে সংকোচ বোধ করতে পারে ভেবে ঠাকুমা চাইলেন তুমিও যেন ডিনারে থাকো, কারণ তোমাদের বয়স কাছাকাছি। মনে হচ্ছে তোমাকে আবারও উদ্ধারকর্তার ভূমিকায় নামতে হচ্ছে। নাইলার মন অন্যদিকে চলে গেল, তার হাতের ছবির ফ্রেমটি প্রায় পড়ে যাচ্ছিল। কয়েক সেকেন্ড পর সে জোর করে একটা হাসি ফুটিয়ে বলল, সে তো খুব ভালো কথা। ঠাকুমা যখন পছন্দ করেছেন, তখন নিশ্চয়ই সব দেখে শুনেই করেছেন। ক্লার্ক বলল, অবশ্যই। সে বিল্ডার্স প্রপার্টি মালিকের মেয়ে। এই তো মাত্র বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফিরল। বিল্ডার্স প্রপার্টির মালিক রিয়েল এস্টেট ব্যবসায় প্রচুর সম্পদ গড়ে তোলার পর এখন নতুন জ্বালানি চালিত গাড়ি শিল্পের দিকে মন দিয়েছেন। তার কোম্পানি এখন তুঙ্গে, আর তার নিজের সম্পদের পরিমাণ 10 বিলিয়ন ছাড়িয়ে গেছে। তার মেয়ে ডেমনের জন্য সব দিক থেকেই উপযুক্ত পাত্রী, আর সে কারণেই সামনার পরিবারের মুরব্বীরা এত আগ্রহী। নাইলাকে শান্ত থাকতে দেখে ক্লার্ক কিছুটা চিন্তিত হয়ে নিচের দিকে তাকাল। তবে কি নাইলা ডেমনের প্রতি কখনোই কোনো আকর্ষণ বোধ করেনি? প্রসপেক্টাস টেকনোলজিতে নিজের অফিসে বসে ডেমন যখন কিছু নথিপত্র পর্যালোচনা করছিলেন, তখন হঠাৎ তার ব্যক্তিগত ফোনটি বেজে উঠল। তিনি ফোন ধরতেই মেরির দরাজ কণ্ঠস্বর ভেসে এল, ডেমন, আজ রাতে ডিনারের জন্য বাড়ি চলে এসো। ডেমন তার টেবিলের ওপর জমে থাকা অসমাপ্ত নথিপত্রের দিকে এক পলক তাকিয়ে সাথে সাথে মানা করে দিলেন। আমি ব্যস্ত আছি। যাই হোক না কেন, আজ রাতে তোমাকে সময় বের করতেই হবে। অন্যথায় আমি নিজেই তোমার অফিসে গিয়ে তোমাকে টেনে বাড়ি নিয়ে আসব, মেরি সতর্ক করে দিলেন। মেরির এই আদেশসূচক সুরের সামনে ডেমন নিজেকে অসহায় বোধ করলেন। তিনি বললেন, আজ কাজের বড্ড চাপ। আমার পক্ষে আসা সত্যিই সম্ভব নয়। কোনো অজুহাত চলবে না। ডিনারের জন্য তোমাকে আসতেই হবে। তোমার যতই ব্যস্ততা থাকুক, খাওয়ার জন্য নিশ্চয়ই সময় বের করতে পারবে। মেরি জেদ ধরলেন। ডেমনকে আর কিছু বলার সুযোগ না দিয়েই মেরি ফোনটি কেটে দিলেন। নাইলা এবং ক্লার্ক যখন নাইলার জিনিসপত্র নিয়ে ভিলাতে পৌঁছাল, তখন বিকেল 4টে বেজে গেছে। স্নান সেরে এবং পোশাক পরিবর্তন করে তারা সামনার বাড়ির দিকে রওনা দিল। ক্লার্ক যখন বাড়ির প্রবেশপথে গাড়িটি থামাল, ঠিক তখনই ডেমন ভেতরে ঢুকতে যাচ্ছিলেন। গাড়ির আওয়াজ শুনে ডেমন পেছনে ফিরলেন। লাইসেন্স প্লেটটি দেখে তার চোখ কিছুটা সংকুচিত হল এবং তার অভিব্যক্তিতে এক ধরনের দূরত্ব ফুটে উঠল। গাড়ির ভেতর থেকে নাইলাই প্রথম ডেমনকে দেখতে পেল এবং অবচেতনভাবেই সিটবেল্টটি শক্ত করে চেপে ধরল। ক্লার্কও ডেমনকে দেখতে পেল এবং তার দৃষ্টি অন্ধকার হয়ে এল। সে বলল, চলো, নামা যাক। নাইলা গাড়ি থেকে নামা মাত্রই ক্লার্ক তার পাশে এসে তার হাতটি ধরল। সেই মুহূর্তে নাইলার গা গুলিয়ে উঠল। ডেমন যদি তাকিয়ে না থাকতেন, তবে সে ক্লার্কের হাতটি ঝেঁটে সরিয়ে দিত। নাইলা বাধা দিচ্ছে না দেখে ক্লার্ক হাসল এবং তাকে ডেমনের দিকে নিয়ে গেল। ডেমন আঙ্কেল, কি কাকতালীয় ব্যাপার। ডেমন তাদের ধরা হাত দুটোর ওপর দিয়ে দৃষ্টি বুলিয়ে নাইলার মুখের ওপর স্থির করলেন। তুমি কেন কথা বলছো না? লজ্জায় নাইলার মুখ লাল হয়ে গেল। সে ভেবেছিল রেস্টুরেন্টের ঘটনার পর ডেমন হয়তো তাকে অবজ্ঞা করবেন।
কিন্তু তিনি যে ক্লার্কের সামনে তাকে এভাবে অস্বস্তিতে ফেলবেন তা সে ভাবেনি। সে ঠোঁট কামড়ে নিচু স্বরে বলল, ড্যামন আঙ্কেল। ড্যামন মুহূর্তের জন্য নাইলার লাল ঠোঁটের দিকে তাকালেন, তারপর শীতলভাবে মুখ ফিরিয়ে নিলেন। নাইলার প্রতি ড্যামনের এই রুক্ষ আচরণ দেখে ক্লার্ক কিছুটা অবাক হল। কিন্তু দ্রুত তা হাসি মুখে আড়াল করে ফেলল। ড্যামন আঙ্কেল, নাইলা বেশ লাজুক। আপনি ওভাবে বললে ও ভয় পেতে পারে। ড্যামন পাল্টা জবাব দিলেন, যদি সে ভয়ই পায় তবে তাকে সাথে আনা উচিত হয়নি। এই বলেই ড্যামন ঘুরে হেঁটে চলে গেলেন। তার চলে যাওয়ার দিকে তাকিয়ে নাইলার মনে এক অবর্ণনীয় বিষণ্ণতা খেলে গেল। তিনি যেভাবে তার দিকে তাকিয়েছেন তাতে এটা স্পষ্ট যে তিনি সত্যিই তাকে অপছন্দ করেন। যদিও সে এটাই চেয়েছিল, তবুও তার মনে বিন্দুমাত্র আনন্দ ছিল না। ক্লার্ক যখন নাইলাকে নিয়ে ড্রয়িং রুমে ঢুকল, ড্যামন তখন আগেই সোফায় বসে রিচার্ড ও মেরির সাথে কথা বলছিলেন। রিচার্ড ও মেরির মুখে হাসি দেখে ক্লার্কের দৃষ্টি অন্ধকার হয়ে এল। সে যতই চেষ্টা করুক না কেন, ড্যামনের প্রতি তারা যতটা উৎসাহ দেখান, ক্লার্কের প্রতি তাদের আচরণ সব সময় নিরুত্তাপ থাকে। দাদু, ঠাকুমা, দম্পতিটি অভিবাদন জানাল। মেরি হাসিমুখে ক্লার্ক ও নাইলার দিকে তাকালেন। ক্লার্ক, নাইলা, তোমরা এসে গেছ। বসো। মিস হালি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন। বড়দের সাথে কুশল বিনিময়ের পর নাইলা ক্লার্কের পাশে বসল, তবে তার থেকে কিছুটা দূরত্ব বজায় রাখল। মেরি তাদের দিকে খুব একটা মনোযোগ দিলেন না। সর্বোপরি আজকের রাতে তাদের উপস্থিতি ছিল কেবল একটা আনুষ্ঠানিকতা মাত্র। ড্যামন, আমি তোমাকে আগে যা বলেছি মনে আছে তো? আজ রাতে মিস হালির প্রতি খেয়াল রাখবে, নয়তো আমি তোমাকে ছাড়ব না। ড্যামন তার চোখের কোণ দিয়ে নাইলাকে দেখলেন, যে মেঝের দিকে তাকিয়ে গভীর চিন্তায় মগ্ন ছিল। মেরির কথায় নাইলার কোনো প্রতিক্রিয়া না দেখে ড্যামনের চারপাশ থেকে এক হিম শীতল আভা বের হতে লাগল। ঠিক এক মুহূর্ত পরেই ড্যামনের চোখে ব্যঙ্গের আভাস খেলে গেল। নাইলা এটা পরিষ্কার করে দিয়েছে যে তার প্রতি নাইলার কোনো অনুভূতি নেই। এরপরও যদি সে নাইলার পেছনে ছোটে, তবে সেটা কেবল তার একতরফা দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই হবে না। ড্যামন উত্তর দিলেন, আমি বুঝতে পেরেছি। মেরি তাকে আরও বোঝানোর প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু ড্যামনের এমন সহজ সম্মতি দেখে তিনি অবাক হলেন এবং সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুমি আবার খারাপ কিছু করার পরিকল্পনা করছো না তো? ড্যামন চুপ করে রইলেন। তার নীরবতা দেখে মেরি ভ্রু কুঁচকালেন এবং কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই প্রবেশদ্বারে পায়ের শব্দ প্রতিধ্বনিত হল। ম্যাডাম সামোনার, মিস হালি পৌঁছে গেছেন। ড্রয়িং রুমে উপস্থিত সবাই মাথা তুলে তাকালেন এবং দেখলেন 20 বছর বয়সী এক তরুণী ভেতরে ঢুকছে। এরিন হালি। তার সূক্ষ্ম গড়নের চেহারার সাথে পরনে ছিল হালকা হলুদ রঙের একটি স্প্যাগেটি স্ট্র্যাপ ড্রেস। তার ছোট চুলগুলো কলারবোন স্পর্শ করছিল। হালকা মেকআপ আর মার্জিত চালচলনে তার মধ্যে এক অনন্য আকর্ষণ ছিল যা এড়িয়ে যাওয়া কঠিন। নাইলা অনেক সুন্দরী নারী দেখলেও এরিনের রূপ দেখে মুগ্ধ না হয়ে পারল না। মেরির মুখ উষ্ণ হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, এরিন, এসো, আমার পাশে এসে বসো। এরিন হাসল এবং অত্যন্ত সাবলীলভাবে হেঁটে গিয়ে মেরির পাশে বসল। কিছুক্ষণ কুশল বিনিময়ের পর মেরি তার ওপর এতটাই সন্তুষ্ট হলেন যে মনে হচ্ছিল তিনি এখনই ড্যামন আর এরিনের বাগদান সেরে ফেলবেন। ওহ, তোমার সাথে পরিচয় করিয়ে দিই। এই হলো আমার ছেলে, যার বয়স প্রায় 30 হতে চলল কিন্তু এখনও বিয়ে করেনি, মেরি কিছুটা অবজ্ঞার সুরে বললেন। মেরির দৃষ্টি অনুসরণ করে এরিন কিছুটা লাজুক হেসে তাকাল। সে অভিবাদন জানিয়ে বলল, হ্যালো, মিস্টার ড্যামন। আমি শুনেছি আপনি আপনার 20 বছর বয়সেই প্রসপেক্টাস টেকনোলজি প্রতিষ্ঠা করেছেন। আমার বাবা সব সময় আপনার খুব প্রশংসা করেন। এরিন ভেতরে ঢোকা মাত্রই ড্যামনকে লক্ষ্য করেছিল। শুরুতে সে তার বাবা মায়ের এই সম্বন্ধ নিয়ে অসন্তুষ্ট ছিল এবং ভেবেছিল পরে কোনোভাবে তা প্রত্যাখ্যান করে দেবে। কিন্তু সামনাসামনি ড্যামনকে দেখার পর সে রীতিমতো মুগ্ধ হয়ে গেল। ড্যামনের শান্ত স্বভাব আর গাম্ভীর্য তাকে গভীরভাবে আকর্ষণ করল। সে মনে মনে ঠিক করল এই মানুষটিকে তাকে পেতেই হবে। ড্যামনের অভিব্যক্তিতে কোনো পরিবর্তন এল না, এরিনের প্রতি তার দৃষ্টি ছিল শীতল। সে কেবল উত্তর দিল, হ্যালো, মিস হালি। তার উদাসীনতা টের পেয়ে এরিন তাকে জয় করার ব্যাপারে আরও সংকল্পবদ্ধ হল। সবাই উপস্থিত থাকায় মেরি তাদের ডিনারের জন্য ডাকলেন। খাবারের টেবিলে মেরি এরিনকে ক্লার্ক এবং নাইলার সাথে পরিচয় করিয়ে দিলেন, কিন্তু এরিন তাদের দিকে খুব একটা গুরুত্ব দিল না।
তার পুরো মনোযোগ ছিল ডেমনের দিকে। সবাই আসন গ্রহণ করার পর মেরি কর্মীদের খাবার পরিবেশন করার নির্দেশ দিলেন। পুরো ডিনার জুড়ে ক্লার্ক অত্যন্ত মনোযোগ দিয়ে নাইলাকে খাবার তুলে দিচ্ছিল, অন্যদিকে ডেমন বরাবরের মতোই শীতল ও নিষ্পৃহ হয়ে বসে রইলেন, এরিনকে সাহায্য করার কোনো চেষ্টাই তিনি করলেন না। তা দেখে মেরি ভ্রু কুঁচকালেন এবং বিরক্তি প্রকাশ করে বললেন, ডেমন, কেবল নিজের খাওয়ার দিকে মন দিও না। এরিন যে খাবারগুলো নাগাল পাচ্ছে না সেগুলো ওকে একটু এগিয়ে দাও। ডেমন ভ্রু কুঁচকালেন এবং প্রত্যাখ্যান করতে যাচ্ছিলেন, ঠিক তখনই তিনি দেখলেন ক্লার্ক নাইলার খুব কাছে ঝুঁকে নিচু স্বরে কিছু একটা বলছে, যা শুনে নাইলা হাসছে। মুহূর্তের মধ্যে ডেমনের দৃষ্টি অন্ধকার হয়ে এল। তিনি এরিনের দিকে ফিরলেন, তার অভিব্যক্তি হঠাৎ করেই নরম হয়ে এল এবং জিজ্ঞেস করলেন, মিস হালি, আপনি কি খেতে পছন্দ করবেন? ডেমনের আচমকার এই পরিবর্তনে এরিন অবাক হলেও তা প্রকাশ করল না। সে উত্তর দিল, যে কোনো কিছু হলেই চলবে। ডেমন মাথা নাড়লেন এবং ক্লার্ক যে মাছের প্লেটটি মাত্রই নাইলার দিকে বাড়িয়ে দিয়েছিল, সেটি টেনে নিয়ে এরিনের সামনে রাখলেন। পুরো ডাইনিং রুমে এক নিস্তব্ধতা নেমে এল। এরিনের হাসি কিছুটা ম্লান হয়ে গেল, কিন্তু সে কিছু বলার আগেই মেরি টেবিলের ওপর সজোরে চামচ নামিয়ে রাখলেন এবং ধমক দিয়ে বললেন, ডেমন, এটাই কি খাবার পরিবেশন করার নিয়ম? তিনি চেয়েছিলেন ডেমন যেন এরিনকে খাবার এগিয়ে দিয়ে তাদের মধ্যে সহজ সম্পর্ক গড়ে তোলে, কিন্তু সে প্রায় পুরো প্লেটটাই তার সামনে তুলে ধরল। এই খবর বাইরে জানাজানি হলে হালি পরিবার নিশ্চিতভাবে অপমানিত বোধ করবে। ডেমন মেরির দিকে তাকিয়ে হাসলেন। মা, তুমি যখন জানোই যে আমি এসব কাজে পটু নই, তবে আমাকে জোর করছ কেন? মেরি রাগে ফুঁসছিলেন এবং ফেটে পড়ার উপক্রম হচ্ছিলেন, কিন্তু এরিন দ্রুত পরিস্থিতি সামাল দিল। ঠিক আছে, আমি আসলে মাছ খুব পছন্দ করি, আর এভাবে প্লেটটা সামনে থাকায় আমার সুবিধাই হয়েছে। তাকে বারবার কষ্ট দেওয়ার প্রয়োজন নেই। এরিনের এই নমনীয়তা দেখে মেরি সন্তুষ্ট হলেন এবং তার প্রতি আরও বেশি দুর্বল হয়ে পড়লেন। তিনি বললেন, এরিন, তুমি সত্যিই খুব বিবেচক। এই বাদরটা শুধু জানে কিভাবে আমাকে রাগাতে হয়। ডিনার শেষ হলে তুমি ওকে বাড়ি পৌঁছে দিও। ডেমন ভ্রু কুঁচকালেন এবং মানা করতে যাচ্ছিলেন, কিন্তু এরিন আগেই বলে উঠল, তার প্রয়োজন নেই। আমি নিজেই গাড়ি চালিয়ে এসেছি। সে বুঝতে পারছিল ডেমনের তার প্রতি কোনো আগ্রহ নেই, আর তাকে বাড়ি পৌঁছে দিতে বাধ্য করলে ফল উল্টো হতে পারে। তার চেয়ে এখন পিছু হাটে পড়ে এগোনোই বুদ্ধিমানের কাজ হবে। ক্লার্ক একটি চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নাইলার পাতে রাখল এবং এরিনের দিকে তাকিয়ে রহস্যময়ী হাসি দিয়ে বলল, হিংসা করার কিছু নেই। আপনি আর ডেমন আঙ্কেল একবার কাছাকাছি এলেই দেখবেন তিনি আপনাকে এর থেকেও বেশি আগলে রাখবেন। এরিন ডেমনের নির্বিকার মুখের দিকে তাকাল, তার সন্দেহ হচ্ছিল এই মানুষটি কি আদেও কোনো নারীকে এভাবে সোহাগ করার মতো ধাতের। যেমনটা ধারণা করা হয়েছিল, ডেমন শীতল স্বরে উত্তর দিলেন, সবাইকে নিজের মতো ভেব না। আর আমার যদি ভুল না হয়, তবে তুমি সব সময় তার সাথে এত ভালো ব্যবহার করতে না। হঠাৎ এমন কি হলো যার জন্য তোমার মনে এত অপরাধ বোধ জন্মেছে? ক্লার্কের হাসি মুখটা মুহূর্তের মধ্যে জমে গেল এবং সে বরফ শীতল দৃষ্টিতে ডেমনের দিকে তাকাল। তাদের মধ্যকার এই অস্বাভাবিক উত্তেজনা দেখে এরিন ভ্রু কুঁচকাল, সে অনুভব করতে পারল কোনো একটা লুকানো বিষয় এখানে কাজ করছে। কিছুক্ষণ পর ক্লার্ক নাইলাকে নিজের আরও কাছে টেনে নিল এবং হাসল। আপনি বেশি ভাবছেন ডেমন আঙ্কেল। নাইলা আর আমার সম্পর্ক খুবই গভীর। নাইলা মাথা নিচু করে রইল এবং ক্লার্কের জড়িয়ে ধরা হাতটি সরিয়ে দেওয়ার ইচ্ছা দমন করল। সে জানত যে তাকে যদি ক্লার্কের সাথে থাকতে হয়, তবে সব সময় শীতল ও দূরত্ব বজায় রাখা চলবে না। অন্যথায় ক্লার্ক তার ফিরে আসার কারণ নিয়ে সন্দেহ করতে শুরু করবে। ডেমন মুচকি হাসলেন। সম্পর্ক যদি এতটাই গভীর হয়, তবে সে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল কেন? মেরি অবাক হয়ে নাইলার দিকে তাকালেন, তার কপালে ভাঁজ পড়ল। নাইলা বাড়ি ছেড়ে চলে গিয়েছিল? সত্য বলতে, মেরি নাতবউ হিসেবে নাইলার ওপর পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না। নাইলা আর ক্লার্কের বিয়ের আগেই জেইস্টন পরিবার দেউলিয়া হয়ে গিয়েছিল। মেরির সন্দেহ ছিল যে নাইলা কেবল সামোনার পরিবারের টাকার লোভেই বিয়েটা করেছে। যাই হোক, ক্লার্ক যখন বাড়ির গেটের সামনে নাওয়া খাওয়া ছেড়ে টানা 3 দিন হাঁটু গেড়ে বসে রইল এবং পণ করল যে নাইলা ছাড়া সে আর কাউকে বিয়ে করবে না, তখন কেউ তাকে বোঝাতে পারেনি। শেষ পর্যন্ত মেরি আর রিচার্ড হাল ছেড়ে দিয়ে রাজি হয়েছিলেন। বিয়ের পর নাইলা খুব শান্ত এবং সুবোধ ছিল, যা ধীরে ধীরে মেরির মনে জমে থাকা বিরূপ ধারণা কমিয়ে দিয়েছিল।
কিন্তু এখন নাইলা বাড়ি ছেড়ে চলে গিয়েছিল শুনে মেরির সেই পুরনো অসন্তুষ্টি আবারও মাথাচাড়া দিয়ে উঠল। এই খবর যদি বাইরে জানাজানি হয় তবে লোকে বলাবলি করবে যে সামনার পরিবারে নাইলার ওপর হয়তো কোনো অন্যায় বা অবিচার করা হচ্ছে। ক্লার্ক ড্যামনের দিকে তাকিয়ে তার হাসিকে আরও চওড়া করে প্রতিটি শব্দ জোর দিয়ে বলল, ড্যামন আঙ্কেল, আপনি হয়তো এখনও জানেন না, নাইলা আজকেই বাড়িতে ফিরে এসেছে। ড্যামন তার চোখ বড় বড় করে বরফশীতল দৃষ্টিতে নাইলার দিকে তাকালেন, যে এতক্ষণ চুপ করেছিল। তিনি তাকে জিজ্ঞেস করতে চেয়েছিলেন যে সে কি সত্যিই ক্লার্ককে এভাবে ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কি না, কিন্তু তিনি পারলেন না। তিনি তো কেবল তার স্বামীর কাকা, এর বাইরে তাদের আর কোনো সম্পর্ক নেই। তাকে প্রশ্ন করার অধিকারী বা তার কোথায়? নাইলা মাথা নিচু করে থাকলেও সে অনুভব করতে পারছিল ড্যামনের তীক্ষ্ণ দৃষ্টি তার ওপর নিবন্ধ। সেই দৃষ্টিতে এক হাড় কাঁপানো শীতলতা ছিল, যা তাকে অজান্তেই শিউরে তুলল। কয়েক সেকেন্ড পর ড্যামন মুচকি হাসলেন। শুনে ভালো লাগল। তিনি মুখ ফিরিয়ে নিলেন, তার মুখে হাসি থাকলেও চোখে ছিল সীমাহীন শীতলতা। ক্লার্কের চোখে জয়ের ঝিলিক দেখা দিল। ড্যামন আঙ্কেল, আপনার বরং নিজের প্রেমের দিকে মন দেওয়া উচিত। আমার মনে হয় মিস হালি আর আপনাকে বেশ মানিয়েছে, তাই না নাইলা? সে নাইলার মতো জানতে চাইল। নাইলা জোর করে মুখে হাসি ফুটিয়ে মাথা নাড়ল এবং বলল, হ্যাঁ, মিস হালি অত্যন্ত মার্জিত এবং সুন্দরী। ড্যামন আঙ্কেলের সাথে তাকে সত্যিই খুব মানিয়েছে। এরিন হাসিমুখে বলল, তবে আপনার কথাই শিরোধার্য হোক মিস নাইলা। যদিও তার দৃষ্টি নাইলাকে খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছিল। তার মনের এক কোণে খটকা লাগছিল যে ড্যামন কেন যেন তার এই নাতবউয়ের সাথে একটু অন্যরকম আচরণ করছেন। বাকি ডিনারটুকু বেশ নীরবতার মধ্য দিয়েই কাটল, সবাই যেন নিজের নিজের চিন্তায় মগ্ন ছিল। খাবার শেষের দিকে ক্লার্ক তার সেক্রেটারির কাছ থেকে একটি ফোন পেল। তাকে জানানো হলো যে কোম্পানিতে একটি জরুরি সমস্যা দেখা দিয়েছে এবং তার উপস্থিতি প্রয়োজন। সে নাইলাকেও সাথে নিয়ে যাওয়ার কথা ভেবেছিল, কিন্তু মেরি বাধা দিয়ে বললেন, তুমি গিয়ে কাজ সামলাও। নাইলা এখানে থাকুক, ওর সাথে আমার কিছু কথা আছে। কিছুক্ষণ ইতস্তত করার পর ক্লার্ক নাইলাকে বলল, তুমি এখানেই আমার জন্য অপেক্ষা করো। কাজ শেষ করে আমি তোমাকে নিতে আসব। নাইলা মাথা নাড়ল। ঠিক আছে। তার চিন্তিত মুখ দেখে মেরি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, কি হল? ওকে কি এখানে রেখে যেতে ভরসা পাচ্ছ না? ক্লার্ক উত্তর দিল, না ঠাকুমা, আমি এখনই কোম্পানির দিকে রওনা হচ্ছি। ক্লার্ক যাওয়ার কিছুক্ষণ পরেই এরিনও বিদায় নিতে উঠে দাঁড়াল। মেরি উষ্ণ হাসিতে তাকে বললেন, এরিন, প্রায়ই আমাদের এখানে এসো। হ্যাঁ, আমি অবশ্যই আসব। আশা করি আমি আপনাদের বিরক্তির কারণ হব না, এরিন উত্তর দিল। একদমই না, রাত হয়ে গেছে বলে তোমাকে আর আটকে রাখলাম না। ড্যামন, এরিনকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে এসো, মেরি নির্দেশ দিলেন। ড্যামন আর এরিন চোখের আড়াল হতেই মেরি গম্ভীর মুখে নাইলার দিকে তাকিয়ে বললেন, আমার সাথে এসো। আধ ঘণ্টা পর নাইলা মেরির পিছু পিছু স্টাডি রুম থেকে বেরিয়ে এল। মেরি জিজ্ঞেস করলেন, আমি যা বললাম তা মনে থাকবে তো? নাইলা দৃষ্টি নিচু করে মাথা নাড়ল। হ্যাঁ ঠাকুমা, মনে থাকবে। ভালো, তুমি যেহেতু এখন সামনার পরিবারের অংশ, তোমার প্রতিটি কাজ আমাদের বংশের মান মর্যাদা বহন করে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া স্বাভাবিক, কিন্তু সেটা যদি বাইরে প্রকাশ পায় তবে সামনার পরিবারকে লজ্জায় পড়তে হবে, মেরি তাকে মনে করিয়ে দিলেন। নাইলা উত্তর দিল, জি ঠাকুমা। নাইলাকে সুবোধের মতো সব মেনে নিতে দেখে মেরি আর কথা বাড়ালেন না এবং নিজের শোবার ঘরের দিকে চলে গেলেন। নাইলা ড্রয়িং রুম থেকে বেরিয়ে বাগানের প্যাভিলিয়নে ক্লার্কের জন্য অপেক্ষা করার কথা ভাবল। বাগানটি ছিল আবছা আলোয় ঘেরা, কেবল হাতে গোনা কয়েকটি বাতি জ্বলছিল। সে প্যাভিলিয়নের কাছে পৌঁছানো মাত্রই বুঝতে পারল সেখানে আগে থেকে কেউ বসে আছে। সেটি ছিল ড্যামন। তার মুখমণ্ডল ছিল পাথরের মতো শক্ত এবং তাকে বেশ অসন্তুষ্ট দেখাচ্ছিল। নাইলা ভ্রু কুচকাল এবং সেখান থেকে চলে যেতে চাইল, কিন্তু ড্যামনের শীতল কণ্ঠস্বর তাকে থামিয়ে দিল। এদিকে এসো। নাইলা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ড্যামনের কাছ থেকে আসা এক বিপজ্জনক সংকেত তাকে সহজাতভাবেই সেখান থেকে পালিয়ে যেতে উদ্বুদ্ধ করছিল। ড্যামন আঙ্কেল, এখানে অনেক অন্ধকার, আর আমাদের এভাবে একা থাকাটা ঠিক নয়। আমি ভেতরে যাচ্ছি, এই বলে সে চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াল। কয়েক কদম এগোতেই সে পেছনে পায়ের শব্দ শুনতে পেল। আতঙ্কিত হয়ে সে তার গতি বাড়ানোর চেষ্টা করল কিন্তু হোঁচট খেয়ে পড়ে যেতে ধরল। সে ভারসাম্য হারিয়ে ফেলেছিল,
কিন্তু একটি শক্তিশালী হাত তার কোমর জড়িয়ে ধরে তাকে পেছনের দিকে টেনে নিল। নায়লা ডেমনের বাহুবন্ধনে এসে পড়ল। সে দ্রুত তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং কয়েক পা পিছিয়ে গেল। ডেমন তার চোখ সরু করলেন, তার দৃষ্টিতে হিংস্রতা আরও তীব্র হল। তিনি মন্তব্য করলেন, মানুষকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেওয়াতে তুমি বেশ পটু। নায়লা লজ্জিত হয়ে ঠোঁট কামড়ে ধরল। ডেমন আঙ্কেল, এইমাত্র যা করলেন তার জন্য ধন্যবাদ, কিন্তু আমাদের উচিত দূরত্ব বজায় রাখা। ডেমন আরও কাছে এগিয়ে এলেন। নায়লা সহজাতভাবেই পিছিয়ে যাওয়ার চেষ্টা করল কিন্তু নিজেকে গ্রিনহাউসের দরজার সাথে সেটে থাকতে দেখল। তার আর কোথাও যাওয়ার জায়গা ছিল না। তারা এতটাই কাছাকাছি ছিলেন যে একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলেন। ডেমন তার দিকে তাকিয়ে বললেন, কিন্তু আমি দূরত্ব বজায় রাখতে চাই না। নায়লা একটা গভীর শ্বাস নিল, তার দিকে তাকিয়ে বলল, ডেমন আঙ্কেল, মিস হালি আপনার জন্য অনেক বেশি উপযুক্ত। তিনি সুন্দরী এবং সে কথা শেষ করার আগেই বিস্ময়ে তার চোখ বড় বড় হয়ে গেল। ডেমন তার চিবুক ধরে তাকে চুম্বন করলেন, তার বাকি কথাগুলো যেন তার ভেতরেই গিলে ফেললেন। নায়লা স্তব্ধ হয়ে গেল। মুহূর্তের জন্য সে যেন পাথর হয়ে গিয়েছিল। এটা সামনারদের বাড়ি। তার কি মাথা খারাপ হয়ে গেছে? নিজের ওপর নিয়ন্ত্রণ ফিরে পেতেই সে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং সতর্ক করল, ডেমন আঙ্কেল, একটু সম্মান বজায় রাখুন। রাগে ফেটে পড়ছিল নায়লা। সে বরফ শীতল অবগায় ডেমনের দিকে তাকিয়ে রইল। আমি যদি আবারও তোমার মুখে অন্য কোনো নারীর নাম শুনি, তবে আমাকে আমার নিজের পদ্ধতিতেই তোমাকে চুপ করাতে হবে, ডেমন অত্যন্ত গম্ভীর স্বরে বললেন। নায়লা তার দুই হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করল। সে মুখ ফিরিয়ে নিল এবং শীতল স্বরে বলল, আপনি যদি শুনতে না চান, তবে আমি আর বলবো না। আমি কি এখন যেতে পারি? ডেমনের দৃষ্টি আরও গভীর হল। তিনি প্রশ্ন করলেন, কার এত সাহস যে তোমার নামে আজেবাজে কথা বলবে? নায়লা উপহাসের ছলে বলল, আপনি মানুষের মুখ বন্ধ করতে পারবেন না। আমার মনে হয় তুমি লোকে দেখে ফেলবে বলে ভয় পাচ্ছ না। তুমি ভয় পাচ্ছ পাছে ক্লার্ক দেখে ফেলে। এত দ্রুত বাড়িতে ফিরে এলে, তুমি কি ভয় পাচ্ছ ওই মেয়েটি তোমার জায়গা দখল করে নেবে? ডেমন জিজ্ঞেস করলেন। নায়লা মুখ ফিরিয়ে নিল, তার অভিব্যক্তি ছিল উদাসীন। সে উত্তর দিল, যেহেতু আপনি সবই জানেন, তবে আমাকে কেন বিরক্ত করছেন? ডেমন তার চিবুক ধরে তাকে নিজের দিকে তাকাতে বাধ্য করলেন। তার চেহারা ছিল হিমশীতল। তিনি ঘোষণা করলেন, নায়লা, আমি এমন কেউ নই যাকে তুমি সহজেই উত্তেজিত করতে পারবে। যখন তুমি আমাকে প্রথমবার জড়িয়েছিলে, তখনই তোমার পরিণতির কথা ভাবা উচিত ছিল। আমি তো আগেই বলেছি ওটা একটা দুর্ঘটনা ছিল, নায়লা বলল। ডেমন মুচকি হাসলেন। ধরা যাক হোটেলের ঘটনাটি দুর্ঘটনা ছিল। কিন্তু যেবার আমি তোমাকে বাঁচালাম, সেগুলোর কি হবে? তোমার কি মনে হয় না তুমি আমার কাছে ঋণী? নায়লা ঠোঁট কামড়ে ধরল, তারপর জিজ্ঞেস করল, আপনি আমার কাছে কি চান? সেটা তোমাকেই ঠিক করতে হবে, ডেমন উত্তর দিলেন। নায়লা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ একটি টর্চের আলো তাদের দিকে এসে পড়ল। চলবে।